বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ তাঁর পথ অনুসরণ করলে বদলে যেত বাংলাদেশ, বলছেন প্রবীণ রাজনীতিবিদরা। কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, ক্ষমা না চাইলে জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। জামাতের সঙ্গে জোটে এনসিপির সাংগঠনিক ক্ষতি দেখছেন মির্জা ফখরুল। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্ব ভোগীর দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট, রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। রাজধানীর বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, কয়েক জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষোভ, গাফিলতির দায়ে 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরখাস্ত। এবং মূল্যবৃদ্ধির দাপটে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমেনি স্বর্ণের, দাম কমাতে নতুন অর্থবছর থেকে প্রতি ভরিতে ২০০০ টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। মাত্র ৩.৫ বছরের শাসনে দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন তিনি, কিন্তু আত্মপ্রত্যয়ী বাংলাদেশকে থামাতে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়ার বুক ঝাঁঝরা করে ঘাতকের বুলেট। ওই বুলেটে সেদিন শুধু শহীদ হননি বিএনপির প্রতিষ্ঠাতা, থেমে গিয়েছিল গোটা দেশ। প্রবীণ রাজনীতিবিদদের মতে ৮১ পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করলে বদলে যেত ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ। আহমেদ সালেহের রিপোর্ট। এক বীরের ছুটে চলা পথে, প্রান্তরে গ্রামগঞ্জে, এ প্রান্ত থেকে অন্য প্রান্ত, দুচোখ ভরা স্বপ্ন শুধু একটি স্বনির্ভর দেশ গড়ার, যার নাম জিয়াউর রহমান। দেশ ছাড়িয়ে যার নাম ছড়িয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মাত্র ৩.৫ বছরের শাসনামলে সদ্য যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিকে প্রাধান্য দিয়ে খাল খনন কর্মসূচি সহ নানামুখী কর্মকাণ্ডে দেশকে নিয়ে যান অনন্য এক পথ চলায়। অর্থনীতির ভিত রচিত হয়েছিল জিয়ার বেশ কয়েকটি পদক্ষেপের ফলে। রিজার্ভের ভাণ্ডার গড়তে বৈদেশিক মুদ্রার ওপর জোর দিয়ে প্রবাসে মানব সম্পদ গড়ে তোলেন তিনি। পোশাক খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নীত করেন নতুন শিখরে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কমতে থাকে নিরক্ষরতার হার। স্বাস্থ্য সেবায় আধুনিকায়নে সুবিধা ভোগ করেন দেশের মানুষ। একদলীয় শাসন বাকশালের শৃঙ্খল মুক্ত করে দেশে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। স্বপ্নে বিভোর এক রাষ্ট্রনায়ক বিশ্বের দরবারে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সমৃদ্ধশালী এক ভূখণ্ড হিসেবে। ইরান ইরাক যুদ্ধে তার প্রতিনিধিত্ব বাংলাদেশকে করেছে মহিমান্বিত। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হবার দীক্ষা দিয়েছেন জিয়াউর রহমান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি গড়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত। আঞ্চলিক স্বার্থ রক্ষায় গঠন করেছিলেন সার্ক। হঠাৎ থমকে যায় সেই স্বপ্নীল যাত্রা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন ক্ষণজন্মা মহানায়ক জিয়াউর রহমান। প্রবল জনপ্রিয় এই নেতার শেষ বিদায় আর জানা যায় ঢাকায় ঢল নামে লাখ লাখ মানুষের। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। আক্ষেপ নিয়ে তিনি বলেন, পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ। জিয়াউর রহমান কেবলমাত্র একজন বীর যোদ্ধাই নন, তিনি একজন রাষ্ট্রপতি রূপে জনগণের হৃদয়ে স্থায়ী আসন দখল করেছেন। স্বজনপ্রীতি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল দেশে তার কোনো সম্পদই নেই। তার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি প্রত্যেকটি পর্যায়ে ঘটিয়েছিলেন। এই জন্যেই জিয়াউর রহমান জনগণের কাছে এতটা প্রিয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ একজন সৎ মহান রাষ্ট্রপতিকে হারিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের সঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দল হিসেবে বিএনপি গঠন ছিল এই মহানায়কের অমর কীর্তি, এমনটাই মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন।
তিনি উপলব্ধি করেছেন যে একটি দেশপ্রেমিক সুদক্ষ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব নয়। জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি বিএনপির সৃষ্টি করেছেন, যে দলটি আজও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তার মতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা যেমন কালজয়ী বাস্তবতা, তেমনি স্বাধীনতা পরবর্তী দেশ গঠনের ক্ষেত্রেও তার অবদান চিরভাস্বর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা দেখছেন না দলটির মহাসচিব। তাঁর মতে কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে দল হিসেবেও জনবিচ্ছিন্নই থাকবে আওয়ামী লীগ। সময় সংবাদের বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে অনেক সম্ভাবনা থাকলেও জামায়াতের সঙ্গে জোট বেঁধে সাংগঠনিক ক্ষতি হয়েছে তরুণদের দলটির। টানা শাসনে বিএনপি সহ বিরোধী মত দমনে গুম খুনের আশ্রয় নেয় তারা। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়, যা এখনো বহাল। সময় সংবাদকে বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কোনো দল নিষেধের পক্ষে নয় বিএনপি। তার মতে অনুশোচনাবোধ থেকে ক্ষমা না চাইলে খুব সহসা রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে তো নয়ই। জনগণের কাছ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে। এখন আওয়ামী লীগের জন্য রাজনীতি ফিরে আসা জনগণের সমর্থন নিয়ে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। কারণ এখানে একটা বড় রকমের ক্ষতি তাদের হয়ে গেছে, এর জন্য দায়ী তারা নিজেই, অন্য কেউ না। ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু নিষিদ্ধ করিনি। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষেও না। আপনি দেখেছেন জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করা আওয়ামী লীগ, তখন আমরা তার প্রতিবাদ করেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। আপনি কি মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে এটা নতুন করে আওয়ামী লীগ শেখ হাসিনা যে ভূমিকা পালন করেছেন তাতে আমার কাছে মনে হয় না আর কি শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, এটা আপনার না, এটা ডিফিকাল্ট হবে। আওয়ামী লীগ যে একটা অনুশোচনা করবে, এত বড় একটা হত্যাযজ্ঞ তারা ঘটিয়েছে। শেখ হাসিনার একবার বলা যে আমি যা করেছি ভুল করেছি, আপনার রাজনীতিতে কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারটা আছে, সেটা নিতে পারতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৪-এর অভ্যুত্থান সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব দেন ছাত্রদের। তবে জামায়াতে ইসলামীর সাথে জোট করে ভোটে যাওয়া এনসিপি ঠিক হয়নি বলে মনে করেন তিনি। এনসিপি যদি এককভাবে ইলেকশন করতো তাহলে হয়তো তারা অনেক ভালো করতো এবং তাদের দলের ভবিষ্যৎটা অনেক ভালো হতো। নাও দে হ্যাভ বিন ব্র্যাকেটেড উইথ জামাত। এই জায়গাটা তাদের জন্য একটা বিপদ আসবে। তারা বিএনপির লোকজনকে নিয়ে যাচ্ছে, তাদের দলের মধ্যে ভর্তি করছে, তারপরে তাদের যে দীনতা এটা প্রকাশ পাচ্ছে। নির্বাচনে জনগণ উদারপন্থী রাজনীতিকে বেছে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের আস্থার প্রতিদান দিতে ৩.৫ মাসে পুরোটাই সফল হয়েছে বিএনপি সরকার। সরকার বহু কাজ করেছে এবং অনেকগুলো ভালো কাজ হয়েছে এবং কোথাও ব্যর্থতা আমি সেভাবে হাম তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের টিকা না দেওয়ার ফলে হাম এইভাবে ছড়িয়ে পড়েছে। এটা এই সরকার চেষ্টা করছে, সরকার প্রাণপণে চেষ্টা করছে। আপনার ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ তো আর বিএনপি সরকার লাগিয়ে দেয় নাই, ফলে তার তেলের যে সমস্যা হয়েছে, ক্রাইসিস হয়েছে ওই সময়টুকু, এটা বিএনপি অত্যন্ত সফলতার সঙ্গে, অত্যন্ত যোগ্যতার সঙ্গে হ্যান্ডেল করেছে। এখন তো নাই, বাট স্টিল দ্য প্রবলেম ইজ দেয়ার, যুদ্ধ তো ব্যাপারটা তো আছে। কাউন্সিলের পর আবারও অবসরের কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতিবিদদের সবারই একসময় অবসরে যাওয়া উচিত। আমি এটা বহুকাল থেকেই ভাবি, চিন্তা করি যে পলিটিক্যাল লিডারদের আসলে আপনার রিটায়ার একটা বিষয় থাকা উচিত। আমার এখন একটা কাজ বাকি আছে মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আপনার কাউন্সিলটা করে দেওয়া আমার পার্টির, সেই কাউন্সিলটা করে দিতে পারলে সময় মতো, তারপরে আমি একটু নিজের জন্য সময় চাই। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের লোকজন ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়ে বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় কাটান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের কালীবাড়িতে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে, ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে ৮০ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ তাদের লুটের। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে।
সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন। 3 মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। এর আগে শহরের তাঁতিপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে তিনি ঠাকুরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শিক্ষক ও কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি সহ্য করা হবে না। সময় সংবাদ, ঠাকুরগাঁও। দেশ বিরোধী চক্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র রক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছেন। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা। কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমি ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 500 থেকে 700, একটু কাটা হলে নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় ঈদের দ্বিতীয় দিন নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামে বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 1200-1300 টাকা তাকে বিক্রি করতে হবে। হয়েছে, ঘটনা যে হয়নি এরকম না। কিছু কিছু জায়গায় হয়তো বা ছোট ছোট চামড়াগুলো নিয়ে আসছে, সেগুলি 200-300 টাকা কিনেছে। এটা তারা প্রপার দামে কিনতে সক্ষম হয়নি। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। তবে ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছছি মোটামুটি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। বিটিএ বলছে এবার 10 থেকে 15% চামড়া নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এলএসডি নিয়ে আমরা বারবার ধর্ণা দিয়েছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাছে, কিন্তু তারা কোনোভাবেই আপনার স্বীকার করে না যে লাম্পি ডিজিজ আপনার বাংলাদেশে আছে। সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করে শিল্পমন্ত্রী জানান, সিইটিপি সংস্কার সহ সরকার এ খাতের রফতানি আয় 10 থেকে 12 বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। আমরা একটা মাত্রা ঠিক করব যে সাইজের উপরের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ইটিপি করবে, এবং এই ইটিপি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট লাগবে, প্রয়োজন বোধে আর্থিক যদি কোনো সহায়তা লাগে, পলিসি সাপোর্ট লাগে, এগুলি সরকার থেকে দিব। পুরোপুরি এই চামড়া আহরণ করে রপ্তানিতে যদি রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি খাতে পরিণত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে। শুক্রবার দুপুর পর্যন্ত পোস্তায় 55,000 ও চামড়া শিল্পনগরীতে চামড়া সংগ্রহ হয়েছে প্রায় 5 লাখ পিস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে চট্টগ্রামে এবারও হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছে। দাম না পেয়ে ফেলে যাওয়া চামড়াগুলো বর্জ্য হিসেবে অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এরপরও চট্টগ্রামের রেকর্ড 4 লাখের বেশি চামড়া সংগৃহীত হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। শেখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রামে আমিন জুট মিলের সামনে রাস্তায় শত শত পিস গরুর চামড়া। নষ্ট চামড়া নামাতে শ্রমিকদের অনীহা থাকায় ট্রাক বোঝাই চামড়া ছিল এখানে ভাড়া না পেয়ে ট্রাকের চামড়া রাস্তায় ফেলে দেন ট্রাক চালকেরা। চলে গেছে টাকা না দিয়ে আমাদের ভাড়া দেয় নাই, লেবারের টাকা দেয় নাই, মোবাইল বন্ধ। আমাদের 12,000 টাকা, এই 50,000 টাকা মাল কিনছে বাড়ি, ফাড়ি বিক্রি করে না ফাড়ি লাতে চলে গেছে। আতুরা ডিপো এবং মুরাদপুর আড়ত এলাকাতেও অবিক্রিয় থাকে বিপুল পরিমাণ চামড়া। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কবলে পড়ে এসব চামড়া নষ্ট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। চামড়াগুলো রাত্রে আসছিল 5টা বাজারে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বিক্রি করতে পারে না সেজন্য। আমি 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আদর দেবো সভাপতি থেকে বলছিলাম, ওরা বলছে আমরা চামড়া লয়ে নিয়েছি, ওখানে চামড়া লয় না, লবণ নাই, উঠার নাই, সেটা নাই, অনেক কিছু বলছে। পরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব নষ্ট চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করে। এখন আমরা এগুলা এখানে কান কাটা লেজ কাটার সাথে ওই চামড়াগুলো পচনশীল পচে যাওয়া চামড়াগুলোও নিয়ে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা ফেলে দিচ্ছি। হাজার হাজার চামড়া নষ্ট হলো। লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। নগরীতে 1.5 লাখ এবং উপজেলা পর্যায়ে আরও 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। দর নিয়ে কারসাজির কোনো অভিযোগ মানতে নারাজ সমিতির নেতারা। বালা মালগুলো 500 টাকা করে বিক্রি করে ফেলছে, এর যেগুলো বাদ দেয় এগুলো আনি করে কয় আমরা বেচতে পারিনি, কারণ কিন্তু ছোটো ছোটো মাল, এই জন্য সমস্যা হয়। এটা আমাদের দোষ না। এবার পাড়া মহল্লা থেকে 300 থেকে 400 টাকা ধরে চামড়া কেনা হলো। মধ্যস্বত্বভোগীরা সে চামড়া কিনেছেন 100 থেকে 150 টাকায়। চামড়ার প্রকৃত মূল্য পাওয়া দূরে থাকুক, যেসব ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে তার ভাড়াও দিতে না পেরে পালিয়ে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর তাই এসব নষ্ট চামড়া রাস্তার উপর ফেলে রেখে চলে যাচ্ছেন ট্রাক চালকেরা। আড়তের বদলে নষ্ট চামড়ার স্থান হয়েছে রাস্তার উপর। চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের অর্ধেকে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। দাম না পেয়ে আড়তের সামনে চামড়া ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে। কম দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা। পাড়া মহল্লা থেকে কিনে আড়তে বিক্রির জন্য চামড়া এনেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দাম না পাওয়ায় ফেলে চলে গেছেন রাস্তায়। সরকার যে রেট দিচ্ছে এই রেটে বেশি বেচতে পারবো না, কেন আনবো? সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। একই চিত্র দেখা গেছে দিনাজপুরেও। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর চামড়া 600 থেকে 700 টাকায় কিনছেন তারা, কিন্তু আড়তে নেয়ার পর দাম 300 থেকে 500 টাকার বেশি উঠছে না। উত্তরাঞ্চলের অন্যতম বড় চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হওয়ায় পুঁজি সংকটে তারা। বর্তমানে টাকা কোনো পেমেন্ট নাই, চামড়া মনে করেন যে মানে কোনো দামে নেই বলতে গেলে। 28,000 টাকা মূল্য করে করছে আমি, আর এখানে বিক্রি হচ্ছে মনে হয় 18,000 টাকা। গরুর চামড়া কম দাম উঠলেও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেক আড়তদার আগ্রহ দেখাচ্ছেন না, আবার কেউ দাম বলছেন 5 থেকে 10 টাকা। চামড়া একেবারে 200, 250, 300 টাকা বল দিছে। ছাগলের চামড়া তো নিচ্ছেই না, 5 টাকা পিস। খুলনা 0 পয়েন্টের চামড়ার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে তারা কোরবানি পশুর চামড়া যেমন কিনতে পারছেন না, তেমনি বিক্রিও করতে পারছেন না। কুষ্টিয়া চামড়ার বাজার কিছুটা ভালো থাকলেও সংরক্ষণ খরচ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। লবণের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি বিপাকে ফেলেছে তাদের। তানজিল হাসনাত, সময় সংবাদ। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে সাধারণ মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাব তার কাছে। ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আজকে সকাল থেকেই কিন্তু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষা করছিলাম যে হচ্ছে ঈদের যে ছুটি, এই ছুটি কাটিয়ে হচ্ছে সাধারণ মানুষের কেমন ভিড় থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আমরা সেটা দেখতেই কিন্তু আজকে সকাল থেকে এখানে অপেক্ষা করছিলাম। আজকে যদিও হচ্ছে এখনও ঈদের ছুটিটা শেষ হয়নি, কিন্তু যারা হচ্ছে ভোগান্তি ছাড়াই হচ্ছে রাজধানীতে আবারও ফিরে আসার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু হচ্ছে আজকের দিনটাকেই বেছে নিয়েছেন। এই কারণে হচ্ছে সকালবেলা থেকে কিন্তু হচ্ছে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে হচ্ছে সাধারণ যাত্রীদের ভিড় লক্ষ্য করেছি। যদিও হচ্ছে আমরা আজকে ঈদের তৃতীয় দিনে এসে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু বা অনেক সাধারণ মানুষই কিন্তু হচ্ছে এখনও রাজধানী ছাড়তে শুরু করেছে। তারা যারা হচ্ছে ঈদের সময় হচ্ছে পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করতে হচ্ছে রাজধানী ছাড়তে পারেনি বা
ছুটি পাননি, তারা কিন্তু দেখছি যে আজকে সকাল থেকেই হচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছে। এখানে এসে হচ্ছে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যাওয়ার জন্য হচ্ছে পছন্দের লঞ্চগুলো বেছে নিচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে সাধারণ মানুষ কিন্তু হচ্ছে ঢাকা ছাড়ছে। যদিও আজকে সকাল থেকে আমরা দেখেছি যে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ লঞ্চই কিন্তু হচ্ছে মোটামুটি ভালো সংখ্যক যাত্রী নিয়ে হচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে। এখানে কিন্তু হচ্ছে তারা আসার পরে যেই লঞ্চগুলোতে আমরা দেখেছি যে যাত্রীদের বেশ ভালোই চাপ ছিল, সেই যাত্রী চাপ কিন্তু হচ্ছে আমরা সকাল থেকেই দেখেছি। যেমন যে পরিমাণে যাত্রী হচ্ছে আজকে সকালে রাজধানীতে এসেছে, ঠিক একই পরিমাণে সাধারণ মানুষ কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে আজকে লঞ্চে করে এই আজকে ভোর সকালে ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু হচ্ছে রাজধানী ত্যাগ করছে। আমরা এখানে এসে বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম যারা হচ্ছে এখন রাজধানী ত্যাগ করছে বা রাজধানী থেকে হচ্ছে তাদের যে প্রিয়জনের সঙ্গে ছুটি কাটাতে হচ্ছে রাজধানীর বাইরে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিভিন্ন কারণে যারা ছুটি পাননি ঈদে বা ঈদে হচ্ছে নিজের কর্মব্যস্ততা ছিল, সেই কর্মব্যস্ততার কারণে যেহেতু হচ্ছে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে ঈদের দিন রাজধানী থেকে বের হতে পারেননি, তারাই আজকে সকালে আসছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। এসে হচ্ছে তাদের যে পছন্দের লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো বেছে নিচ্ছেন নিজস্ব গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য। আজকে আমরা এখানে এসে দেখেছি যে পরিমাণে লঞ্চের যাত্রীদের চাপ ছিল, একই পাশাপাশি কিন্তু হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উৎকণ্ঠাও ছিল। তারা কিন্তু বলছেন যে ঈদে যে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি, এ কারণে আজকে সকালবেলা সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে হচ্ছে তারা তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বাইরে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী নাইম হাসান। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানির পশুর বর্জ্যমুক্ত হলেও কিছু জায়গায় দেখা গেছে বর্জ্য। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল সড়কের পাশেই কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা পার হচ্ছেন নাক চেপে। রাজধানীর উত্তর বাসাবোতে এমন চিত্র দেখা যায় ঈদের দ্বিতীয় দিনে। এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন থেকে পড়ে আছে চামড়ার বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা আসেন শুক্রবার সকালে। বর্জ্যের এমন স্তূপ চোখে পড়ে রাজধানীর আরও কিছু পয়েন্টে। তবে বেশিরভাগ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। দুর্গন্ধ হয়ে গেছে সত্য কথা, তবে এই যে গাড়ি আসছে এখন ওনারা চামড়া নিয়ে যাবে। তবে সিটি কর্পোরেশন লোকে ওরা আমি দেখছি কর্মীরা খুব চেষ্টা করছে। কর্তৃপক্ষদেরকে আমি আবেদন করবো যে তাড়াতাড়ি এটাকে সরানো উচিত। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে তাদের। আবার কোরবানি দিছি, এইটা আজকে আবার ক্লিয়ার করে ফেলাইছি। রাজধানীর শাহজাহানপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বর্জ্যের স্তূপ দেখে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। শুক্রবারের মধ্যে সম্পূর্ণ রাজধানী বর্জ্যমুক্ত করা হবে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কাজ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কয়েকটি স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখে হতাশ হন প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন তিনি। বর্জ্য অপসারণের কাজ সঠিকভাবে চলছে কিনা তা দেখতে শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশান থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী যান হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায়। এ সময় তিনি কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা পড়ে থাকতে দেখেন। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত আঞ্চলিক কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। বরখাস্ত হওয়া ওই 2 আঞ্চলিক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য অপসারণে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর্মসূচি, পরিষ্কারের পর ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার। নারায়ণগঞ্জে নগর পরিচ্ছন্ন রাখতে ঈদের পরদিন আজও বর্জ্য অপসারণের কাজ করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর চাষাড়ায় হকার্স মার্কেটের সামনে থেকে এই কাজ শুরু হয়। 2205 জন পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লা থেকে 52টি ট্রাক, 1200 হ্যান্ড ট্রলি ও 13টি এক্সকাভেটর দিয়ে বর্জ্য তুলে আনা হচ্ছে। পরে পশু কোরবানির স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একই কাজ চলছে গাজীপুর সিটি কর্পোরেশনেরও। পরিষ্কারের পর ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। হামু উপসর্গ নিয়ে শুক্রবার আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। যাত্রাপথে জনসমাগম, সংক্রমণ আরও বাড়ার শঙ্কা করছেন চিকিৎসকরা। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে। ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, এখান থেকে যে শরীরের রেস্ট দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, রোগের কোনো হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতালে নিয়ে আসছি। 3 দিন যাবত হসপিটালে ভর্তি। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি। ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরো বেড়ে যাবে এবং তার পরপরই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। আজই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পুলিশও দ্রুতই মামলার প্রতিবেদন জমার প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবারের সদস্যরা। মাসিদুর রহমানের রিপোর্ট। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো। বুধবারে তো আনা হলো না, আনা হয়েছে আরেক প্রতিক্রিয়া আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্র চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে, খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হয়েছে?
মাসুদুর রহমান, সময় সংবাদ। মহিষের ফেলে দেয়া নারী ভুঁড়ি বা ওমাসম রপ্তানিতে বছরে আয় প্রায় ৩০০ কোটি টাকা। চট্টগ্রাম নগরীর আতুরাত ডিপো থেকে চীন, হংকং, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেন ব্যবসায়ীরা। উন্নত মানের স্যুপ ও সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এই ওমাসম। অনেক বিশ্বাসের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। প্রতি পরতে পরতে মাখা হচ্ছে লবণ, তারপর সংরক্ষণ। এই উচ্ছিষ্টের নাম ওমাসম। চট্টগ্রাম নগরীর চামড়ার আড়ত আতুরাত ডিপোতে দল বেঁধে শ্রমিকরা কোরবানির মৌসুমে এই কাজ করছেন। একসময় গরু মহিষের এই নাড়িবুড়ি বা ওমাসম ফেলে দেয়া হতো খাল বিলে, এখন করা হচ্ছে বিদেশে রফতানি। লবণ দিয়ে ড্রামে সংরক্ষণের পর নানা প্রক্রিয়ায় রফতানির উপযোগী করেন শ্রমিকরা। সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। এই নাড়িবুড়ি দিয়ে উন্নত বিশ্বে তৈরি হয় সালাদ আর স্যুপ। ফরলে ভালো করে লবণ দেওয়া লাগে, লবণ দেওয়ার পরে আবার ওয়াশ করা লাগে। হচ্ছে আপনার গোবরগুলো পরিষ্কার করতে হয়, তারপর হচ্ছে আপনার লবণ দেওয়া হয়। ছোট হলে ছোটোর দাম, বড় হলে বড়োর দাম। এটা আবার বাইরে আপনার রপ্তানি হয় কেজি হিসাবে, আমরা এটা ফিজি কিনি। চায়না দিয়ে এগুলো ওরা চায়নারা কি করে, ওরা ভালো একটা প্রসেস করে, যেটা আমরা বাংলাদেশে ওরা পারি না। 20 বছর আগে মোহাম্মদ ইলিয়াস নামে এক ব্যবসায়ী প্রথমে চট্টগ্রাম থেকে শুরু করে ওমাসম রপ্তানি। আতুরাত ডিপো ঘিরে বর্তমানে 8 থেকে 10 জন রপ্তানিকারক ও 30 জন সাপ্লায়ার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এ খাতে। যদি 1 টন মাল বিক্রি করি বা 600-700 টাকা বিক্রি যদি করি, এটা হচ্ছে 7 লাখ 8 লাখ টাকা বিক্রি হয়। 7 লাখ টাকা করে বিক্রি হলে আপনার 28 টনে কত হয়? 1 টন হচ্ছে 80 কোটি, 3 কোটির প্লাস। তো 3 কোটির প্লাস হলে যদি একটা মাসে যদি 10টা যায়, 3 কোটিতে 33 কোটি, তো বছর কত যায়? প্রায় 300 কোটির উপরে যায়। কোনো দেশের কোনো কিছু লাগে না, দেশীয় লবণ দিয়ে ওইটা আপনার বিদেশে রপ্তানি হয়। বাংলাদেশে অনেক বিলিয়ন ডলার টাকা আসতেছে। বছরে 50 থেকে 60 কন্টেইনার ওমাসম চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয় চীন, হংকং, ভিয়েতনাম সহ নানা দেশে, যার বাজার মূল্য অন্তত 300 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দেখা যায় মানুষের ভিড়। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে, এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি, কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে, আমার ওয়াইফকে নিয়ে গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। আনন্দ আর হই হুল্লোড়ে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটকদের উপচে পড়া ভিড়ে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। ঈদের টানা ছুটিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আনন্দ, হই হুল্লোড় আর সাগরের নোনা জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নেমেছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। এখানে নেচারটা, ওয়েদারটা, তারপর হচ্ছে এই যে সমুদ্রের আওয়াজ, বাতাস, এগুলা আমাদের অনেক এন্টারটেইন করছে। হর্সটা রাইড করতে অনেক ভালো লাগে এবং বিচের মধ্যে পানিতে খেলতে অনেক ভালো লাগে। পর্যটকের উপচে পড়া ভিড়ে যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বলয়। লাবণী বিচ, কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ, এদের আমাদের পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্ট আছে।
সৌন্দর্যের প্রাচুর্যে ভরা পাহাড়কন্যা সিলেট। মেঘ, পাহাড় আর সাদা পাথরের স্বচ্ছ জলের মায়ায় ছুটে আসা পর্যটক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সাদা পাথর, জাফলং, রাতারগুল, লালাখাল সহ সব পর্যটন স্পটে দূর দূরান্তের ভ্রমণ পিপাসুরা উপস্থিত হন পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে। এখানকার সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি ঘুরতে আসা পর্যটকের। পরিবেশটা অনেক ভালো লাগছে, এই ফ্যামিলিকে নিয়ে আসছি। ঈদের ছুটিটা এই সুন্দর একটা পরিবেশে কাটাতে পারি, সেজন্যই আসছি। পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, এখানে আরো ভালোভাবে উদযাপন করতে পারতো আর কি। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ থাকায় কুয়াকাটার প্রতি পর্যটকের আগ্রহ বরাবরের মতো এবারও বেশি। টানা ছুটি পেয়ে পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ফার্স্ট টাইম তো আমার খুবই আনন্দিত বোধ করছি। কর্মব্যস্ততা চার দেয়ালের মাঝে বন্দি থাকি, সমুদ্রে এসেছি একটু সবাই মিলে আনন্দ করতে, একটু রিল্যাক্সেশনের জন্য আর কি সমুদ্রে ঘুরতে আসা। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শরীয়তপুরে পড়ে থাকা ককটেল হাতে তুলে নেয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে এক শিশু। এতে শিশুটির এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পড়ে থাকা ককটেল বিস্ফোরণে উড়ে গেল শিশুর কবজি। শুক্রবার সকালে জাজিরা উপজেলার চর মধুপুর চরকান্দি এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচ ক্ষেত থেকে মরিচ আনতে যায় 10 বছরের শিশু রাহাত। এ সময় বাবুল মাতবরের ভিটার মধ্যে পড়ে থাকা ককটেল সদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে নিয়ে নড়াচড়া করতে থাকে। এক পর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে রাহাতের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই বম আমার শত্রু ছাড়া কেউ দিয়া জানে ভাই, আমার ওরাতেই কুয়াইয়া লাইছে রে। যার ছেলে ক্ষতি হয়েছে, যার নাতি ক্ষতি হয়েছে, এরা কত হলো যে আমাকে প্রতিপক্ষ এই কাজটা করছে। হয়তো এরা আশা করছিল এই ঘটনা আমার ভাইস্তা না, আমার ভাইয়ের সাথে ঘটুক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরো বিশদভাবে তদন্ত করছি, তদন্ত করে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত রাহাতের ছোট চাচা বাবুল মাতবরের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। প্রতিপক্ষ এই ঘটনা ঘটাতে পারে। সময় সংবাদ, শরীয়তপুর। ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন দেউলা ছোটপাতা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রতিপক্ষের লোকজন মইনুদ্দিনের বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ে কুপিয়ে গুরুতর আহত করে পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বজলু নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। রংপুরে বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে 2 কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তারাগঞ্জে হাড়িয়ারকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে 5 থেকে 7 জন বন্ধুসহ বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নদীতে গোসল করতে যায় অহিদ ও মাসুদ। নদীতে নামার পর সাঁতার না জানা 2 জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদী থেকে তাঁদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই অহিদ ইসলামের মৃত্যু হয় এবং মাসুদ রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বগুড়ায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 3 যুবকের। আর সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহে নিহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় বিকেলে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তার লেন পার হচ্ছিল কোটচাঁদপুর উপজেলার কালুখালী গ্রামের আরজালি। এ সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আর শৈলকুপার কুশাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ির অটোরিকশার চাপায় নিহত হয় 3 বছরের শিশু। এদিকে বগুড়ার কাহালুতে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাম বেড়ে মধ্যবিত্তের নাগাল ছাড়া হলেও ব্যবহার কমেনি স্বর্ণের, তাও আবার বিশ্ববাজারের তুলনায় খানিকটা বেশি দামে মূল্যবান এই ধাতু কিনতে হয় দেশে, যা মন্দায় ফেলেছে ব্যবসাকে। এমন চিত্র তুলে ধরে খুচরা পর্যায়ে স্বর্ণের দাম কমাতে শতকরা 5% হারে নয়, আগামী অর্থ বছর থেকে ভরিতে 2000 টাকা ভ্যাট আরোপের দাবি বাজুসের। সেই সঙ্গে স্বর্ণালংকারের রফতানি বাজার ধরতে স্বর্ণ আমদানি সহজ করার তাগিদ সংগঠনটির। অর্থনীতিবিদরা বলছেন, সম্ভাবনা কাজে লাগানোর উপযোগী নীতি কৌশল সাজাতে এগিয়ে আসতে হবে সরকারকে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। স্বর্ণ যেন সোনার হরিণ হয়ে ছুটছে অলংকারের বাজারে। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, লাভজনক উপায়ে দেশের রিজার্ভ মজুদের কদর ধরে রাখার পাশাপাশি অস্থিতিশীল বিশ্ববাজারে বাজির ঘোড়াও হয়ে ওঠে এই মূল্যবান ধাতু। বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে গিয়ে চলতি বছরের প্রথম 29 দিনে 1 ভরি স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা বেড়ে হয়েছিল 2,86,000 টাকা। এরপর অবশ্য ওঠানামায় দিন পার করে গেল 25 মেতে হয়েছে 2,38,000 টাকা। অথচ 2021 সালের শুরুতে তা মিলেছে 75,000 টাকার নিচে। এমন দাম বৃদ্ধির সঙ্গে না পেরে প্রত্যাশার পারদি আর উপরে তোলেন না অনেক ক্রেতা। ইচ্ছা করলে অনেক 1 ভরি ওজনের স্বর্ণ কিনতে পারবেন না। ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। আজকে কমা কালকে বাড়া, এই ইস্যুগুলোর কারণে কাস্টমারও কম। 5% ভ্যাট কাস্টমাররা এটাও অ্যাফোর্ড করতে পারে না। বাজার বাস্তবতায় মধ্যবিত্তের হাতছাড়া হলেও স্বর্ণের ব্যবহার আসলে মোটের উপরও কমেনি বলে দাবি করে বাজুস বলছে, বেড়েছে বিদেশ থেকে অলংকার নিয়ে আসার প্রবণতা। বিদেশের থেকে আমাদের দেশের স্বর্ণ মূল্য এত ডিফারেন্স কেন? ধরেন আমি 1 ভরি স্বর্ণ আপনি আমদানি করলেন, 5000 টাকাই ধরলাম, এটা হলো কি আমার আমদানি খরচ। ডিলারের কাছ থেকে আনার সময় আমাকে 12,500 টাকা ভ্যাট দিতে হচ্ছে, 5%, যেটা আজকের বাজার যদি আমি 2.5 লাখ টাকা ধরি। আবার যখন আমি কাস্টমারের কাছে বিক্রি করব অলংকার তৈরি করে, তখন কাস্টমারের কাছ থেকে আবার 12,500 টাকা 5% আমি আদায় করে সেটা গভর্নমেন্টের কোষাগারে জমা দিতে হবে। ডিলারও কোনো 1 টাকা প্রফিট করেন নাই, আমি খুচরা বিক্রেতা, আমারও কিন্তু কোনো প্রফিট আমি। আন্তর্জাতিক বাজারের থেকে স্বর্ণের মূল্য, অলংকারের মূল্য ডিফারেন্স হয়ে যাচ্ছে আপনার কত? 30,000 টাকা। এটা সম্পূর্ণ দায়ীকে সরকার। একই রকম তথ্য দিচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলও। সংগঠনটির পরিসংখ্যান 2024 সালে বিশ্বে দৈনিক গড়ে $230 বিলিয়ন স্বর্ণ লেনদেন হলেও 2025-এ তা দাঁড়ায় $354 বিলিয়ন। এভাবে বেড়ে চলে বর্তমানে $31 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণের আন্তর্জাতিক বাজারে 44% যোগান দেয় বিভিন্ন দেশের স্বর্ণালংকার। সম্ভাবনার এই বাজার ধরতে স্বর্ণ আমদানিতে নীতি জটিলতা দূর করার তাগিদ বাজুসের। ইম্পোর্ট কস্ট বেশি, এখানে আপনার ভ্যাটের সমস্যা, 16টা বা 18টা সংস্থার উপস্থিতিতেই স্বর্ণটাকে আপনাকে এই খালাস করতে হয়। এই সমস্ত জটিলতার কারণে প্রায় অসম্ভব একজন আমদানিকারককে বা একজন ডিলারকে এই স্বর্ণ আমদানি করা। তবে দেশের ক্রেতাকে বঞ্চিত করে বিদেশের বাজার ধরতে চান না ব্যবসায়ীরা। তাই তো মধ্যবিত্তের হাতে উচ্চ মূল্যের স্বর্ণালংকার তুলে দিতে আসছে বাজেটে 5% হারে ভ্যাট বাতিল করে ভরিতে 2000 টাকা করার দাবি সংগঠনটির। 5% ভ্যাট আদায় করার পদ্ধতি এখন বলবৎ আছে। আমরা এটাকে পরিবর্তন চাচ্ছি, সেটা হলো গিয়ে আপনার পার্সেন্টেজে না গিয়ে প্রতি ভরিতে 2000 টাকা ভ্যাট আদায় করা হোক। এই অবস্থায় সম্ভাবনা বিবেচনায় সরকারকে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে আমদানি, তো সেটাকে সহজ করতে হবে এবং একই সঙ্গে এখানে যে ভ্যাট রয়েছে সেটা 5% থেকে কমিয়ে ইফেক্টিভলি কনসিডার করতে হবে। আমদানি না হওয়ায় বর্তমানে দেশে স্বর্ণের ঠিক কি পরিমাণ চাহিদা রয়েছে অনুমান নির্ভর ছাড়া সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছে বাজুস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলনীতে তিনি একথা বলেন। যে বা যারা বেহেশতের টিকিট বিক্রি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, প্রাক্তন ছাত্র হিসাবে এই অঙ্গনকে, শৈলকুপাকে, এই অঙ্গনকে শান্তিতে রাখার জন্য আপনার সন্ত্রাস দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসাবে চেয়েছি। ভোরের সময়ের বাকি সংবাদগুলো জানাবেন সহকর্মী আমিরুল আলিফ। ধন্যবাদ ইমদাদ।
পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। অন্যদিকে পিরোজপুরে শাশুড়িকে শ্বাসরোধে খুন করায় পুত্রবধূকে আটক করা হয়েছে। এছাড়া নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ ও ফরিদপুরের চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ভোলার দৌলতখানে ফিমা আক্তার নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহত স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়েছে। কাল সন্ধ্যাকালে আমার বোন আমার এসারের পর আমার লগে কথা কইছে, কথা কর পরে রাইতে এই 3টা বাজে আমার বোনের হুনি এরকম পিটে ওরা মারিয়া লইছে। জামাই হুন্ডা চাইছে, হুন্ডা দেয় না দেখে মায়ের লেগে কয়েক মাস ধরিয়া এই সমস্ত কাণ্ডকীর্তি করতেছে, মারে ধরে সারাদিন ফোন করে জিগাইতেছে মা এরম করে হুন্ডারে লিগা। গলায় ফাঁস দিছে। আমরা সকালবেলা যায় দেখি কোনো গলায় ফাঁস না, ওরা পোলারে সহায় রাখছে, ওরা রাখা সব পলান দিছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই খুনির সর্বোচ্চ ফাঁসি চাই। কিন্তু ঘটনা নির্ণয়ের জন্য আমরা লাশের ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে ঘটনা কিভাবে কি হয়েছে। ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। পিরোজপুরে পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। মার্ডার করতে পারে এর পিছনে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি, আর হচ্ছে তার সঙ্গী আছে, তার মামা ছিল, আমার মামির মামা ছিল। দেন তার আর কি ভাই ডাকে কামাল পঞ্চায়েত নামে একজন লোক ছিল। এই আমি ভাই বেশি এই সময় কামাল পঞ্চায়েত ওই জায়গায় কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে, তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামক একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোর সদর উপজেলার হযরতপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে রজবালী নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। শরীয়তপুরে দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুক্রবার রাতে নড়িয়া উপজেলার মুলফতগঞ্জ বাজারে দোকান নির্মাণ কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে। এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে, উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। কয়েক দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় পদ্মার তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন রাসেল ব্যাপারী নামের এক ব্যক্তি। এতে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজীব সোয়ালের সমর্থকরা। অন্যদিকে রাসেল ব্যাপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাব্বি ঢালি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা ঘটনার পরপরই পুলিশ এখানে চলে আসি এবং দুপক্ষকে দুদিকে সরাই দিয়ে বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, শরীয়তপুর। 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘন্টা। লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যানজটে নাকাল পৌরবাসী। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, আর পৌর কর্তৃপক্ষ বলছে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। প্রধান সড়ক থেকে অলিগলি ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায়। এই কারণে প্রায় সময় লেগে থাকে যানজট।
লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ সড়ক এখন অটোরিকশার দখলে। যত্রতত্র পার্কিং আর যেখানে সেখানে যাত্রী উঠানামার কারণে 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। পৌরবাসীর অভিযোগ, লাইসেন্সবিহীন এইসব যানবাহনের চালকদের বেশিরভাগই নেই প্রশিক্ষণ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এতে বেড়েছে জনভোগান্তি। অটো রিক্সা যে পরিমাণ বেপরোয়াভাবে চলতেছে, এই পরিমাণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। কোনো সিগন্যাল মানতেছে না, কোনো কিছু মানতেছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ নাই। এখন এই অটো রিক্সার জন্য আমাদের চলতে কষ্ট, মানে যেদিকে রাস্তা পার হইতে কষ্ট। হুট করে ঘুরে দেওয়ার সময় আপনার চলতি গাড়িগুলো থাকে, আসি আপনার ধাক্কা দেয়। মানুষ যে রাস্তার এপাশ থেকে এপাশে যাবে ওরকম কোনো পরিস্থিতি থাকে না। ট্রাফিক বিভাগ বলছে যানজট নিরসনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। যানজট নিরসনের জন্য আমরা প্রতিনিয়ত অভিযান করি। যেখানে তারা 2 লাইন 3 লাইন করে দাঁড়ায়, সেখান থেকে হয়তো আমরা আটকও করি। এগুলো আসলে স্থায়ী সমাধান নয়। আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট পরিমাণ যদি আমাদের করে দেওয়া হতো কোনো পৌর কর্তৃপক্ষ কর্তৃক, যে গাড়িগুলো পৌরসভার মধ্যে চলবে, যেগুলো গ্রামে চলবে, সেগুলো গ্রামের কর্তৃপক্ষ যারা আছেন, বিভিন্ন আরও পৌরসভা আছে, প্রত্যেকটা নির্দিষ্ট করে দিত। অটো চালক যারা, তাদের অসচেতনতার কারণে মূলত এই যানজটগুলো হয়। আমরা ট্রাফিক, তারপরে প্লাস আমাদের বিআরটিএ সবাইকে নিয়ে একটা মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিই। ট্রাফিক বিভাগের তথ্য মতে প্রতিদিন লক্ষ্মীপুর পৌরসভায় 5000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে শুধু অভিযানই যথেষ্ট নয়, বরং অটোরিকশার নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ সহ আইনি কাঠামোর আওতায় আনা জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তবে এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষের এই ভোগান্তি লাঘবে কার্যকর কী ব্যবস্থা নেয়। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। জনবল সংকট নিয়ে খুঁড়িয়ে চলছে রাঙামাটি সরকারি স্বাস্থ্যসেবা। সম্প্রতি 46 জন নার্স বদলির আদেশে জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার শঙ্কায় খোদ সিভিল সার্জন। অন্যদিকে পার্বত্য জেলা পরিষদের অনুমতি না নিয়ে এমন আদেশে পার্বত্য শান্তি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ দিলেই কেবল বদলির আদেশের বিপরীতে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। হেফাজত সবুজে পাঠানো তথ্য ও রাজীব দাস মোনার ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন সরকারি হাসপাতালে জনবল সংকট রয়েছে। এর মধ্যেই গত এপ্রিলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জেলার 46 জন নার্সকে অন্যত্র বদলির আদেশ জারি করেছে। এর বিপরীতে কোনো নার্সকে রাঙামাটির কোনো হাসপাতালেই সংযুক্ত করা হয়নি। পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী 3 পার্বত্য জেলায় স্বাস্থ্য বিভাগ সহ মোট 33টি দফতর জেলা পরিষদের কাছে হস্তান্তরিত। এসব বিভাগে কর্মরত কাউকে বদলি বা প্রত্যাহারের আগে জেলা পরিষদের অনুমতি নিতে হয়, কিন্তু নার্স বদলির ক্ষেত্রে সেটি করা হয়নি, যা পার্বত্য চুক্তির পরিপন্থী। এতে ক্ষুব্ধ খোদ এলাকাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর যে স্বাস্থ্য সেবা যেটার গতিফিট ছিল সেটা আবার পিছিয়ে পড়বে। যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ করছি এই বিষয়টা যেন অতি গুরুত্ব সহকারে দেখা হয়। সরকারের অর্ডার দেওয়ার আগে অবশ্যই জেলা পরিষদের সাথে কনসাল্ট করেই পাঠানো দরকার। একসঙ্গে এত পরিমাণ নার্স প্রত্যাহার করা হলে জেলার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। আর শূন্য পদের বিপরীত জনবল নিয়োগ দিলেই কেবল বদলির আদেশের বিপরীতে ছাড়পত্র দেয়া হবে বলছেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ চেয়ারম্যান স্যারকে এটা অবহিত করেছি এবং তিনি নীতিগতভাবে সম্মত হয়েছেন যে তাদেরকে ছাড়পত্র না দেওয়ার বিষয়ে। যদি আমরা রিলিভার পাই, তাদের পরিবর্তে যদি এখানে 46 জন প্রতিভা যদি আমাদের প্রতিস্থাপন করা হয়, তাহলে আমরা তাদেরকে ব্যবস্থা করব চলে যাওয়ার জন্য। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল ও 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 300 নার্স পদের বিপরীতে কর্মরত আছেন 234 জন। সময় সংবাদ, রাঙামাটি। সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বেনাপোলে টহল জোরদার করেছে বিজিবি। চলতি বছর সরকার গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়েছে। যশোরের সারসায় মাঠ পর্যায়ে চামড়া কিনে সে দামে বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। অন্যদিকে ছাগলের চামড়ার চাহিদা একেবারেই নেই। এ সুযোগে বেনাপোল সীমান্ত দিয়ে কাঁচা চামড়া পাচারের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ কারণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী শহরে টহল জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
আড়তে প্রতিদিন ভোর থেকে শুরু হয় জমজমাট বেচাকেনা। যদিও বছরের অন্যান্য দিনের মতো আজ লোকজন অতটা বেশি নেই, কোরবানির ঈদের কারণে মাছের যোগানের সঙ্গে ঘাটতি পাইকারদেরও। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি সেখানে। জেলার সবচেয়ে বড় এই মৎস্য আড়তটিতে প্রতিদিন কাকডাকা ভোর থেকে মূলত মাছের বেচা বিক্রিতে এবং ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে কিন্তু একটা সরগরম অবস্থা বিরাজ করে। এবং যদিও আজ চিত্র কিছুটা ভিন্ন, কারণ হচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা দেখেছি যে আজ এখানে লোকজন বা পাইকার পত্রের উপস্থিতিটি কিছুটা অনেকটাই কম, যার কারণে সেই চির পরিচিত যে ভিড়, সেই ভিড় ভাট্টা নেই। তবে মাছ বেচা বিক্রি হচ্ছে, সেটা তুলনামূলকভাবে পরিমাণেও কম এবং লোকজনের উপস্থিতিও সংখ্যায় অনেকটা কম। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আজ বিক্রি হচ্ছে এখানে, মনে করেন যে যেগুলো প্রায় 500-600 গ্রাম কেজি যেগুলো ওজন, সেগুলো বিক্রি হচ্ছে 1200-1300 টাকায়। এবং অন্যান্য যে মাছ রয়েছে, যে কাতল মাছ দেখছেন, যেগুলো মূলত আজ যারা এখান থেকে নিয়ে বিক্রি করে, এই ধরনের পাইকারের সংখ্যা একটু কম। যদিও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিয়ে শাদী আচার অনুষ্ঠানের জন্য ব্যক্তি পর্যায়ে অনেক গ্রাহক আজ এসেছেন, এজন্য বড় এ সকল যে কাতল মাছ, রুই মাছ বা ব্রিকেট জোয়া মাছ, এগুলোর চাহিদা আজকে বেড়েছে এবং দামও কেজিতে 50 থেকে 60 টাকা বা প্রকারান্তে 100 টাকা বেড়েছে বলে যারা বিক্রি করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে বড় কাতল মাছ দেখলেন, এগুলো 5 কেজি ওজনের বেশি, এগুলো বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। আবার এই যে দেখতে পাচ্ছেন যে প্রকারভেদে 300 টাকা থেকে 500 টাকা বিক্রি হচ্ছে কাতল মাছ। কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 70 টাকায়। রুই মাছ বিক্রি হচ্ছে যেগুলো 4 কেজি বেশি ওজন, সেগুলো বিক্রি হচ্ছে 400 টাকায়। আবার অন্যদিকে এই যে মাছগুলো দেখতেছেন, এগুলো মূলত ফেনী এবং আশপাশের জেলায় উৎপাদিত সকল মাছ, একদম তরতাজা আড়তে চলে আসে এবং এখানে হাক ডাকের মাধ্যমে, যে ওপেন নিলামের মাধ্যমে বিক্রি হয়, সর্বোচ্চ দরদাতা তারা মূলত এ সকল মাছ এখান থেকে কিনে নিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে থাকেন। যদিও আজকে পাইকার পত্রের উপস্থিতি কম থাকে, সব ধরনের মাছের দামই কিন্তু অনেকটা চড়া এবং আড়তদাররা যেটা বলছেন, আজ মাছের যোগান অনেকটা কম এবং চাহিদা অনেকটা বেশি থাকায় মূলত এই মাছের দামটা বেড়েছে বলে তারা বলছেন। অন্যদিকে চিংড়ি জাতীয় মাছের দামও অনেকটা বেশি। জানেন, এই সকল হরিণা চিংড়ি এখানে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকায় প্রকারভেদে, গলদা চিংড়ি 1100 থেকে 1200 এবং প্রকারভেদে আরও বেশি কম বিক্রি হয়। সব মিলেই কিন্তু এই যে আচার অনুষ্ঠান যে বেস, এই অনুষ্ঠানগুলোর কারণেই এই সময় ঈদের পরপরই অনেক সামাজিক অনুষ্ঠান থাকে। সেই সামাজিক অনুষ্ঠান কেন্দ্রিক কিন্তু আজ মাছের দেখেছি যে চাহিদাটা অনেকটা বেড়েছে এবং সেই জাতীয় মাছের দামও অনেকটা বেড়েছে। সব মিলিয়ে কিন্তু চিরপরিচিত যে এখানকার অনেক লোকের যে সমাগম থাকে, আজ তুলনামূলকভাবে কম। যদিও কিছু মাছ উঠেছে যার দাম অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। ফেনীর পৌর মৎস্য আড়ত থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়া সজল। পরের সময় আরও থাকছে, যুক্তরাষ্ট্রে রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী মিনি ম্যারাথন প্রতিযোগিতা। যুব সমাজকে মোবাইল আসক্তি থেকে দূর করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে উপজেলার মৌবন এলাকায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার আয়োজন ঘিরে পুরো এলাকা পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। এমন আয়োজন নিয়মিত করার দাবি অভিভাবক ও অংশগ্রহণকারীদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা গ্রামীণ জনপদ। এমন মনোমুগ্ধকর পরিবেশে সকাল 7টায় বেজে ওঠে বাঁশি। মাদককে না বলুন, এই বার্তা নিয়ে ছুটতে থাকে শিশু, কিশোর, যুবক সহ নানা বয়সী মানুষ। গন্তব্য 6.5 কিলোমিটার ঘুরে এসে একই স্থানে পৌঁছানোর। জমজমাটে ম্যারাথন অনুষ্ঠিত হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মৌবন এলাকায়। শুক্রবার সকালে মৌবন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। 6.5 কিলোমিটার দূরত্বের এই প্রতিযোগিতায় অংশ নেয় 200 জন প্রতিযোগী।
স্থানীয়রা বলছেন ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে ও যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। এতে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারী ও অভিভাবকরা। আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার দাবি তাদের। আমাদের সাথে যারা আমার বড় ভাই সিনিয়র যারা আছে তারা আমাদের সাথে এই বয়সে তারা দৌড়াদৌড়ি করছে, এটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। সকল গ্রামের লোক একসাথে একটা অন্যরকম অ্যামেজিং ব্যাপারটা আছে না, এ দেখে আসলে অনেক ভালো লাগতেছে। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই অঞ্চলে এই আগামী প্রজন্মের মধ্যে একটা প্রভাব ফেলবে এবং তারা আগামীতে ভালো কিছু করার জন্য, যেমন বিকালে খেলাধুলা আছে, সেগুলো আগ্রহী হয়ে উঠবে। মাদক থেকে দূরে রাখতে হলে এই খেলাধুলা বা বিভিন্ন ধরনের বিনোদনের সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। যে জীবনে চলার পথে যেরকম টাকা পয়সা বাড়ি গাড়ি দরকার আছে, একটা মানুষের সুস্থতার জন্য যে কোনো শারীরিক অ্যাক্টিভিটিস প্রয়োজন। আয়োজকরা বলছেন সমাজ থেকে মাদক দূরে রাখতে ও যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। মোবাইলে আসক্ত অনেকেই মাদক আসক্ত হয়ে যাচ্ছে, তো এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য যুব সমাজকে সঠিক পথে আনার জন্য আমরা আসলে এই ম্যারাথনের আয়োজন করছি। শৈশবের আড্ডা নামের একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতায় 200 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছেন শৈলকুপার কাতলাগাড়ি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সানি ও দ্বিতীয় হয় মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মারুফ হোসেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।